বাংলা গানের ইতিহাসটা ঠিক যেন একটা বিশাল নদীর মতো হাজার হাজার বছর ধরে বয়ে চলেছে। কখনো তার স্রোত খুব শান্ত, কখনো আবার একেবারে উত্তাল, কিন্তু তার চলাটা কখনো থামেনি। আজ আমরা এই নদীর উৎস থেকে একেবারে আজকের মোহনা পর্যন্ত পুরো যাত্রার গল্পটাতেই ডুব দেব। ভাবুন তো একবার, যখন ভাষাও তৈরি হয়নি তখনও কিন্তু সুর ছিল। মানুষের আনন্দ, কষ্ট, প্রার্থনা, ভয় সবকিছু প্রকাশে হতো এই সুর দিয়ে। তাই বাংলা গানের ইতিহাসটা যদি বুঝতে হয়, আমাদের একদমের গোড়ায় এর শিকড়ে ফিরে যেতে হবে। আমাদের এই লম্বা যাত্রাপথে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বাঁক দেখব। শুরুটা হবে একদম প্রাচীনকালের আধ্যাত্মিক গান দিয়ে। তারপর সেখান থেকে আমরা চলে যাব একেবারে মাটির কাছাকাছি, মানে লোকসঙ্গীতের দুনিয়ায়। এরপর দেখব কিভাবে আধুনিক গানের জন্ম হলো, এলো বিদ্রোহের সুর, সিনেমার প্রভাব, আর সবশেষে আজকের শহরে জীবনের গান। তাহলে চলুন শুরু করা যাক। তো বাংলা গানের যে প্রাচীনতম রূপগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু নিছক বিনোদনের জন্য ছিল না, সেগুলো ছিল আধ্যাত্মিক সাধনার একটা অংশ। মানে শুধু গান নয়, এর ভেতরে লুকিয়েছিল গভীর দর্শন আর তত্ত্বকথা। এখানে দেখুন, বাংলা গানের দুটো একেবারে আদিস্তম্ভ, আর তাদের মধ্যে তফাৎটাও কিন্তু বিশাল। একদিকে চর্যাপদ, যা ছিল বৌদ্ধ সাধকদের একান্ত ব্যক্তিগত সাধনার জিনিস। এর ভাষাটা বেশ রহস্যময়, যাকে বলা হতো সন্ধে ভাষা। মানে এর একটা বাইরের অর্থ আর একটা গভীর ভেতরের অর্থ। অন্যদিকে শ্রীকৃষ্ণ কীর্তন দেখুন, এটা একটা আস্ত নাটকের মতো। রাধা, কৃষ্ণ আর বড়াইয়ের গল্প নিয়ে তৈরি, যা সবার সামনে গেয়ে অভিনয় করা হতো। মানে একটা গান অন্তর্মুখী সাধনার, আর অন্যটা বহির্মুখী সবার জন্য। এরপর ধীরে ধীরে গান আর শুধু সাধকদের ব্যক্তিগত পরিসরে আটকে থাকল না। মঙ্গল কাব্যের মাধ্যমে স্থানীয় দেবদেবীদের মহিমার কথা ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে। পাঁচালীর সুরে রামায়ণ, মহাভারতের মতো বিশাল গল্পগুলো সাধারণ মানুষ নিজেদের ভাষায় শুনতে পেল। তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো, তা হল কীর্তন। বৈষ্ণব পদাবলীর যে প্রেম আর ভক্তিরস, শ্রী চৈতন্য তাকে একটা গণসঙ্গীতের রূপ দিলেন। আর এই কীর্তন বাংলায় একটা ভক্তি আন্দোলনের জোয়ার নিয়ে এলো। এবার তাহলে দেখা যাক, গান কিভাবে পুঁথি বা মন্দিরের চার দেওয়াল পেরিয়ে একেবারে বাংলার মাটি আর সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল। লোকসঙ্গীতের এই যে চারটে ধারা, এগুলোকে বলা যেতে পারে বাংলার আত্মার চারটে ভিন্ন ভিন্ন রূপ। ভাটিয়ালি হলো নদীর বুকে ভেসে যাওয়া মাঝির একলা মনের সুর। বাউল হলো নিজের ভেতরেই মনের মানুষ বা ঈশ্বরকে খোঁজার গান। ঝুমুর হলো রাঢ় বাংলার মাটির প্রাণবন্ত নাচ আর গান। আর সারি গান, ওটা হলো একসাথে কাজ করার গান। ওই যে নৌকা বাইচ বা ধান কাটার সময় সবাই মিলে যে গানটা গায়, সেই সম্মিলিত শক্তির সুর। প্রত্যেকটা সুরের সঙ্গেই কিন্তু মাটির গন্ধ লেগে আছে। সেই সময় গান কিন্তু শুধু শোনার জিনিস ছিল না, হয়ে উঠেছিল একটা সামাজিক উৎসব। যেমন ধরুন কবি গানের আসর, দুজন কবিয়াল মঞ্চে উঠে গানের মাধ্যমে একে অপরের সঙ্গে তর্ক জুড়ে দিতেন, মানে যাকে বলে সুরের লড়াই। এটা ছিল বুদ্ধি আর প্রতিভার এক অসাধারণ খেলা। আর অন্যদিকে ছিল যাত্রা। পৌরাণিক বা ঐতিহাসিক গল্পগুলো গান, নাচ আর অভিনয়ের মাধ্যমে একেবারে জীবন্ত হয়ে উঠত মানুষের চোখের সামনে। 19 শতকে এসে বাংলা গানের ইতিহাসে একটা বিরাট পরিবর্তন এলো। কলকাতা শহরকে কেন্দ্র করে জন্ম নিল এক নতুন ধরনের গান। উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে বাংলার নিজস্ব সুরের মিলনে তৈরি হলো এক নতুন ধারা, আর জন্ম নিলেন আধুনিক বাংলা গানের স্থপতিরা। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বাংলা গানের একটা সন্ধিক্ষণ দেখাচ্ছে। খেয়াল করে দেখুন কিভাবে উত্তর ভারতের বড় বড় সাঙ্গীতিক শৈলীগুলো, যেমন টপ্পা, ধ্রুপদ, খেয়াল আর ঠুংরি, একে একে কলকাতায় এসে বাংলা গানকে একটা নতুন কাঠামো দিচ্ছে। মানে বাংলা গান তার নিজস্ব ক্লাসিক্যাল রূপ পাওয়ার জন্য একটা নতুন ব্যাকরণ খুঁজে পেল। এই ধারাগুলো শুধু নতুন সুর আনল না, গানের প্রকাশভঙ্গিতে একটা গভীরতা আর আভিজাত্য যোগ করল। আর এই নতুন ব্যাকরণের ওপর ভিত্তি করেই 4 জন কিংবদন্তি গড়লেন আধুনিক বাংলা গানের সৌধ। রবীন্দ্রনাথ তার গানে আনলেন সঞ্চারীর মতো নতুন কাঠামো আর সারা বিশ্বের সুরের ছোঁয়া। দ্বিজেন্দ্রলাল রায় গানে আনলেন কোরাস বা সমবেত কণ্ঠের শক্তি,
যা দেশাত্মবোধক গানকে এক নতুন মাত্রা দিল। রজনীকান্ত সেনের গানে ভক্তি আর স্বদেশপ্রেম মিলেমিশে একাকার হয়ে গেল। আর অতুলপ্রসাদ সেন, তিনি ঠুংরির সঙ্গে বাউলের মতো লোকসঙ্গীত মিশিয়ে তৈরি করলেন এক অসাধারণ মিষ্টি সুরের ধারা। এই চারজন মিলেই বাংলা গানকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিলেন। বিংশ শতক যেন এক ঝড় নিয়ে এলো। এই সময়ে এলো নতুন রাজনৈতিক আন্দোলন, নতুন প্রযুক্তি আর এমন এক বিদ্রোহী কবির কণ্ঠ যা বাংলা গানের গতিপথটাকে চিরদিনের জন্য পাল্টে দিল। শুধু এই একটা লাইনই যথেষ্ট কাজী নজরুল ইসলামকে চেনার জন্য। তার কাছে গান ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার সবচেয়ে বড় অস্ত্র। তার সুর আর কথায় যে আগুন ছিল তা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। নজরুলের প্রতিভাটা একবার ভাবুন তো, কি অবিশ্বাস্য ব্যাপ্তি! একদিকে তিনি দেশের জন্য গান লিখে জেলে যাচ্ছেন, তাই তিনি বিদ্রোহী কবি, আবার তিনি বাংলায় গজলকে জনপ্রিয় করে তুলছেন। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, যে গভীরতায় তিনি ইসলামিক হামদ নাত লিখেছেন, ঠিক সেই একই দক্ষতায় লিখেছেন হিন্দু ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত। সুরের জগতে এমন অসাম্প্রদায়িক মেলবন্ধন সত্যিই বিরল। আর ঠিক এই সময়ে এলো এমন এক নতুন জাদুর বাক্স যা গানকে পৌঁছে দিল প্রত্যেক বাঙালির ঘরে ঘরে। হ্যাঁ, আমি সিনেমার কথাই বলছি। সিনেমার প্লেব্যাক সিঙ্গিংয়ের হাত ধরে জন্ম নিলেন এক ঝাঁক কিংবদন্তি শিল্পী। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শচীন দেব বর্মন, গীতা দত্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, এই নামগুলোই যথেষ্ট। তাদের কণ্ঠ হয়ে উঠল বাংলা সিনেমার স্বর্ণযুগের পরিচয় আর আপামর বাঙালির কয়েক প্রজন্মের জীবনের সাউন্ডট্র্যাক। আচ্ছা, এবার চলুন স্বাধীনতার পরের সময়ে। দেশ স্বাধীন হলো, শহরগুলো বাড়তে লাগলো, আর নতুন শহরে জীবনের আশা নিরাশা, স্বপ্ন আর প্রতিবাদের কথাগুলোই ফুটে উঠতে শুরু করলো গানে। এই সময়েই জন্ম নিল গণসঙ্গীত, মানে জনগণের গান। ভারতীয় গণনাট্য সংঘ বা IPT এর মতো সংগঠনগুলোর নেতৃত্বে এই গানগুলো হয়ে উঠল সামাজিক আর রাজনৈতিক প্রতিবাদের এক শক্তিশালী হাতিয়ার। সলিল চৌধুরী বা হেমাঙ্গ বিশ্বাসের মতো শিল্পীরা তাদের গানে তুলে আনলেন মনমন্তর, শোষণ আর সাধারণ মানুষের অধিকারের কথা। গান আর শুধু বিনোদন থাকল না, হয়ে উঠল লড়াইয়ের এক অবিচ্ছেদ্য অংশ। 70-এর দশকে বাংলা গানে আরেকটা বিপ্লব ঘটল। মহিনের ঘোড়াগুলির হাত ধরে জন্ম নিল বাংলার রক ব্যান্ড। তারা যে ধারার গান আনলো তার নাম হলো জীবনমুখী গান, মানে যে গান আমাদের আটপোরে শহুরে জীবনের সুখ, দুঃখ, হতাশা, একাকিত্বের কথা বলে। এরপর 90-এর দশকে এলেন সুমন চট্টোপাধ্যায়, যিনি একা গিটার হাতে গানের কথার বিষয়বস্তুকে একেবারে বদলে দিলেন। তার গান ছিল খুব ব্যক্তিগত কিন্তু একই সাথে রাজনৈতিক। আর এই পথ ধরেই 90-এর শেষে ফসিলস, ক্যাকটাস, চন্দ্রবিন্দুর মতো ব্যান্ডগুলো এসে রক মিউজিককে বাংলার তরুণ প্রজন্মের প্রধান ভাষা করে তুলল। তাহলে প্রাচীন পুঁথির শান্ত মন্ত্র থেকে শুরু করে আজকের রক কনসার্টের উন্মাদনা পর্যন্ত কি অবিশ্বাস্য একটা লম্বা পথ আমরা পেরিয়ে এলাম, তাই না? সুতরাং শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? আসল কথাটা হলো, বাংলা গান কখনো এক জায়গায় স্থির হয়ে থাকেনি। সবসময় সে সময়ের সাথে সাথে নিজেকে বদলেছে, নতুনকে গ্রহণ করেছে, কিন্তু তার শিকড়টাকে ভোলেনি। চর্যাপদের আধ্যাত্মিকতা, লোকসঙ্গীতের মাটির সুর, রবীন্দ্রসঙ্গীতের গভীরতা, সিনেমার রোমান্স আর আজকের ব্যান্ডের প্রতিবাদ সবই কিন্তু ওই একটাই নদীর ভিন্ন ভিন্ন স্রোত। আর এই নদীটা কিন্তু আজও বয়ে চলেছে। প্রতিদিন নতুন প্রযুক্তি, সারা বিশ্বের নতুন নতুন সুর এসে এই নদীতে মিশছে। তাই প্রশ্নটা থেকেই যায়, এই চিরপ্রবাহমান বাংলা গানের নদীটা এরপর কোন দিকে বাঁক নেবে? কোন নতুন সুর জন্মাবে এর গর্ত থেকে? সেই উত্তরটা ভবিষ্যতের জন্যই তোলা থাক। নমস্কার, চলুন আজ বাংলা গানের এক রোমাঞ্চকর সফরে বেরোনো যাক। আমরা একসাথে দেখব গত ৭০ বছরে ঠিক কিভাবে বদলে গেল বাংলা গানের ভাষা, তার সুর আর তার ভেতরের কথাগুলো। ভাবুন তো একবার, দেশভাগের পর যখন একটা নতুন সমাজ, একটা নতুন দেশ নিজের পরিচয় খুঁজছে, তখন গানই হয়ে উঠেছিল সেই সময়ের মানুষের মনের কথা, তাদের সামাজিক আর সাংস্কৃতিক বদলের সবচেয়ে বড় সাক্ষী। ঠিক তাই, সেই গণজাগরণের জোরালো সুর থেকে শুরু করে আজকের এই ব্যস্ত শহরের হৃদস্পন্দন পর্যন্ত গান কিন্তু বারবার তার খোলস পাল্টেছে। আর আজ আমরা ঠিক
এই বদলে যাওয়ার গল্পটাই শুনব। কিন্তু প্রশ্নটা হলো কিভাবে, মানে ঠিক কি এমন ঘটেছিল যে বাংলা গান সময়ের সাথে তাল মিলিয়ে এই বদলে যাওয়া পৃথিবীর আয়না হয়ে উঠল? চলুন এই সফরের গভীরে ঢোকা যাক আর খুঁজে বের করা যাক এর উত্তর। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে ১৯৫০-এর দশক থেকে। ভাবুন একবার সেই সময়টা, দেশভাগের পরের তোলপাড়, একটা নতুন সমাজ গড়ে তোলার চেষ্টা, আর এই সবকিছুর ঢেউটা কিন্তু সজোরে এসে আছড়ে পড়েছিল বাংলা গানের জগতেও। আর ঠিক এই সময়ে জন্ম হল গণসঙ্গীতের, মানে মানুষের গান। এগুলো কিন্তু নিছক বিনোদনের গান ছিল না, না, এগুলো ছিল সেই সময়ের ছিন্নমূল মানুষের কষ্ট, নতুন সমাজ গড়ার লড়াই আর নিজেদের অধিকার আদায়ের প্রতিবাদের এক একটা জ্বলন্ত হাতিয়ার। কিংবদন্তি সলিল চৌধুরীর এই একটা লাইন শুনলেই যেন পুরো যুগটা চোখের সামনে ভেসে ওঠে, তাই না? ঢেউ উঠছে, কারাট উঠছে, কি অসাধারণ! তার সুরের মধ্যে অদ্ভুতভাবে মিশে যেত ওয়েস্টার্ন সিম্ফনির বিশালতা আর বাংলার মাটির সোদা গন্ধ। আর ঠিক এভাবেই তার গানের কথা আর সুরের মধ্যে দিয়ে সেই সময়ের মানুষের স্বপ্ন, লড়াই আর আশাগুলো যেন জীবন্ত হয়ে উঠত। এরপর আমরা চলে আসছি একটা নতুন দশকে, বাংলা সিনেমার স্বর্ণযুগে, মানে ১৯৬০ আর ৭০-এর দশক। এমন একটা সময় যা আমরা আজও মনে রেখেছি সেই সব কিংবদন্তি শিল্পীদের জাদুকরী কণ্ঠের জন্য, সেই কণ্ঠ যা আজও আমাদের সবার মনে গেঁথে আছে। আর এই স্বর্ণযুগের কথা বললে প্রথমেই কার নাম মাথায় আসে? অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। ওর ওই ব্যারিটোন ভয়েসের গভীরতা, ওই রোম্যান্টিকতা, মনে হতো যেন একটা আশ্রয়, একটা আশ্বাস। আর ঠিক এই কারণেই তিনি হয়ে উঠেছিলেন সেই যুগের ভালোবাসার আইকন। এই গানটা শুনলেই বোঝা যায়, তাই না? পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। ওর কণ্ঠটা সত্যিই যেন ছিল একটা শান্ত স্নিগ্ধ আশ্রয়। সিনেমার পর্দায় প্রেম আর আবেগ যেন ওর সুর ছাড়া অসম্পূর্ণ ছিল, মানে ওর গলার মেলোডি দুটো যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। স্বর্ণযুগের আরেকজন দিকপাল, আরেক স্তম্ভ ছিলেন এস.ডি. বর্মন, শচীন দেববর্মন। ত্রিপুরার রাজপরিবার থেকে আসা এই শিল্পী এক অদ্ভুত ম্যাজিক জানতেন। তিনি এমনভাবে লোকসুর আর শাস্ত্রীয় সঙ্গীতকে মেশাতেন যা এর আগে কেউ কখনো শোনেনি, একেবারে নিজস্ব একটা স্টাইল। ওর সুরের মধ্যে না একটা অদ্ভুত দুষ্টুমি ছিল, একটা মাটির কাছাকাছি থাকার টান ছিল। যেমন এই গানে শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি। কি সহজ কথা, কিন্তু কি গভীর অনুভূতি। আর এই সারল্য আর গভীরতার অদ্ভুত মিশেলটাই ছিল ওর সিগনেচার স্টাইল, যা তাকে সবার থেকে আলাদা করে দিত। কিন্তু এর পর ৭০ দশকে বাংলা গানের জগতে একটা ঝড় উঠল, একটা বিদ্রোহ। এতদিন ধরে যে মিষ্টি সুরের পৃথিবী আমরা চিনতাম, সেটা এবার আমূল বদলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ব্যাপারটা ছিল অনেকটা এরকম। একদিকে সিনেমার সেই সাজানো গোছানো অর্কেস্ট্রা, আর অন্যদিকে শহরের অলিতে গলিতে জন্ম নেওয়া ব্যান্ডের একদম কাঁচা গিটার নির্ভর আওয়াজ। আর এই গিটারের শব্দে শুধু সুর ছিল না, না, এর মধ্যে মিশেছিল ৭০-এর দশকের সেই রাজনৈতিক অস্থিরতা, চাকরির অভাব আর কলকাতার শহরী জীবনের সব হতাশা আর স্বপ্ন। আর এই নতুন ঝড়ের প্রথম সারিতে কারা ছিল? মহিনের ঘোড়াগুলি। গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই ব্যান্ডটি বাংলা ভাষায় প্রথম রক ব্যান্ড। ভাবা যায়, তারাই প্রথম দেখালো যে নিজেদের গান নিজেরা লিখে সুর করে গেয়েও একটা নতুন ইতিহাস তৈরি করা যায়। ওদের এই একটা লাইনই যথেষ্ট, নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সবকিছু নীলিয়ে দিও। বোঝাই যাচ্ছে ওদের গানের জগৎটা কতটা অন্যরকম ছিল। ওদের গানে সিনেমার হিরো হিরোইন ছিল না, ছিল শহরের কবিতা, আমাদের একাকিত্ব, বন্ধুদের আড্ডা আর নিজেকে খোঁজার চেষ্টা, মানে এমন সব কথা যা তখনকার মেইনস্ট্রিম গানে ভাবাই যেত না। এই ব্যান্ডের দেখানো পথ ধরেই বাংলা গান আরও একটা বাঁক নিল। এবার গানের কথায় চলে এলো আরও বেশি করে ব্যক্তিগত অনুভূতি, আমাদের শহুরে মধ্যবিত্ত জীবনের রোজকার ছোট ছোট মুহূর্তগুলো। আর এভাবেই ৯০-এর দশকে শুরু হল জীবনমুখী গানের যুগ। আর এই ধারার কাণ্ডারি কে ছিলেন? একজনই, সুমন চট্টোপাধ্যায়, যিনি আজ কবির সুমন। ওর গানগুলো ছিল আসলে সেই সময়ের বদলে যাওয়া কলকাতার একটা জীবন্ত আয়না, একটা ডকুমেন্টেশন। ওন সেই যুগান্তকারী অ্যালবাম তোমাকে চাই, এই দুটো শব্দই যেন একটা নতুন যুগের দরজা খুলে দিয়েছিল। ভাবুন তো, শুধু একটা গিটার হাতে নিয়ে একেবারে আমাদের সাথে কথা বলার ভঙ্গিতে একজন শিল্পী গাইছেন আধুনিক শহরের প্রেম, রাজনীতি, আশা, হতাশার কথা। এমনটা বাংলা গানে এর আগে কেউ শোনেনি, সত্যি শোনেনি। তো এই লম্বা সফর পেরিয়ে আমরা এসে পৌঁছেছি আজকের দিনে। আর আজকের বাংলা গানের জগৎটা, ওটা কিন্তু কোনো একটা ধারায় বাধা নেই, বরং
এটা এখন বিভিন্ন ধরনের সুরের একটা দারুণ মোজাইক, যেখানে সবাই একসাথে মিলেমিশে আছে। আজকের ছবিটা যদি দেখি তাহলে দেখব কোনো একটা সুরের রাজত্ব নেই, বরং দেখুন সিনেমার গান যেমন আছে তেমনই রক ব্যান্ডগুলো দাপিয়ে বেড়াচ্ছে। আবার ফোক ফিউশন মানে লোকগানের সাথে নতুন ধরনের সুরের মেলবন্ধন ঘটছে। আর জীবনমুখী বা ইন্ডি শিল্পীরা তো আছেনই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এরা কেউ আর আলাদা নেই, সবাই সবাইকে প্রভাবিত করছে। আর এটাই প্রমাণ করে বাংলা গানের জগৎটা এখন কতটা রঙিন আর জীবন্ত। তাহলে বোঝাই যাচ্ছে বাংলা গানের এই বদলে যাওয়ার সফরটা কিন্তু এখনও থামেনি। এটা চলছে আর চলতেই থাকবে। সময়ের সাথে সাথে এই সুর আবার কোন নতুন রূপ নেবে, আমাদের কোন নতুন গল্প শোনাবে, সেই উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা থাক। ৯০-এর দশক, বাংলা রক, এই দুটো শব্দ শুনলেই কেমন একটা নস্টালজিয়া কাজ করে, তাই না? একটা সময় ছিল, একটা আস্ত আন্দোলন। চলুন আজ এই আলোচনাতে আমরা সোজা ফিরে যাই সেই সময়ে, সেই স্বর্ণযুগে, যখন গিটারের রিফ আর ড্রামের আওয়াজে একটা গোটা প্রজন্ম জেগে উঠেছিল। আসলে ৯০-এর দশকটা ছিল নিছক একটা সময় নয়, এটা ছিল একটা সাংস্কৃতিক বিদ্রোহের যুগ, একটা কাব্যিক বিপ্লবের সময়। আর এমন একটা নতুন সাউন্ড উঠে আসছিল যার প্রতিধ্বনি শোনা যেত সবখানে, কলেজ ফেস্ট থেকে শুরু করে ধোঁয়া ওঠা ক্যাফে, এমনকি আন্ডারগ্রাউন্ড কনসার্টেও। সত্যি অন্যরকম একটা সময় ছিল সেটা। তো এই যে ছন্দের বিপ্লব, এটাকে কিন্তু শুধু একটা দর্শক দিয়ে মাপা যাবে না। চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কিভাবে তৈরি হয়েছিল এই বিপ্লবের প্রেক্ষাপটটা। ব্যাপারটা হলো, এ দশকে বাংলা ব্যান্ডগুলো শুধু গান বাজনা করেনি, তারা আক্ষরিক অর্থে ইতিহাস তৈরি করেছিল। এটা নিছক এন্টারটেইনমেন্ট ছিল না, একদমই না। এটা ছিল একটা আন্দোলন যা সমাজের সব নিয়মকানুন, সব পুরনো ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল। আর তার মেশে দিয়ে তৈরি হচ্ছিল একটা নতুন প্রজন্মের নিজস্ব আইডেন্টিটি। কিন্তু প্রশ্ন হল, এই বিপ্লবের বীজটা কি হঠাৎ করেই ৯০-এর দশকে গজিয়েছিল? না, এর শিকড় ছিল আরও গভীরে। চলুন আমরা খুঁজে বের করি সেই পথিকৃতদের, মানে মহিনের ঘোড়াগুলিকে, যারা ছিল ৯০-এর দশকের গোটা আন্দোলনের আসল অনুপ্রেরণা। মহিনের ঘোড়াগুলি নামটা শুনলেই কেমন একটা সম্ভ্রম জাগে, কারণ ওরা শুধু একটা ব্যান্ড ছিল না, ছিল একটা মুভমেন্ট। বাংলা গানের কথার সাথে রক, জ্যাজ, ফোক, এই সব কিছু মিশিয়ে দেওয়ার যে সাহস তারা দেখিয়েছিল, সেটাই তো পথ দেখিয়েছিল ৯০-এর নতুন প্রজন্মকে। বলা যেতে পারে তারাই ছিল সেই গুরু যাদের হাত ধরে এই বিপ্লবের সূচনা। এই টাইমলাইনটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে, তাই না? ৭০-এর দশকে তাদের শুরু, মানে বাংলার রকের বীজটা তারা পুঁতেছিল। ৯০-এর দশকে এসে তাদের সেই প্রভাবটাই যেন একটা আগুনের স্ফুলিংয়ের মতো গোটা প্রজন্মকে জ্বালিয়ে দিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আজকের দিনেও বাংলার নতুন শিল্পীরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজে চলেছেন। তো মহিনের ঘোড়াগুলির দেখানো সেই পথ ধরে ৯০-এর দশকে মঞ্চে এলো একদল নতুন যোদ্ধা, আর তারাই যেন এই আন্দোলনে বিদ্যুতের গতি এনে দিল। চলুন এবার তাদের সাথে পরিচিত হওয়া যাক। এই তালিকার শুরুতেই আসবে ক্যাকটাসের নাম। ওদেরকে বলা হতো সাইকোডেলিক বিদ্রোহী। আর কারণটাও বেশ সোজাসাপটা। বাংলা গানের যে মেইনস্ট্রিম বা মূলধারা, সেখানে সাইকোডেলিক রকের মতো একটা পরীক্ষামূলক সাউন্ডকে নিয়ে আসার পুরো কৃতিত্বটাই কিন্তু ওদের। ১৯৯২ সালে ব্যান্ডটা তৈরি হয়, আর ১৯৯৯-এ আসে ওদের প্রথম অ্যালবামটা, যেটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। ওদের সিগনেচার সাউন্ড ছিল সাইকেডেলিক রক, আর এই সাউন্ডটাই যেন হয়ে উঠেছিল সেই সময়ে তরুণদের মনের ভেতরের সব হতাশা, কনফিউশন আর নিজের পরিচয় খোঁজার একটা ভাষা। এরপর ফসিলস, আন্ডারগ্রাউন্ডের আসল কণ্ঠস্বর, আর অবশ্যই তাদের আইকনিক ফ্রন্টম্যান রূপম ইসলাম। এই ব্যান্ডটা ছিল গোটা আন্দোলনের সেই কাঁচা, আনফিল্টার্ড হার্ট, যার সাউন্ডটা ছিল গ্রাঞ্জনুপ্রাণিত, মানে যে ধরনের রকে কাঁচা আবেগ আর একটা হেভি ডিস্ট্রটেড গিটার সাউন্ডই সবকিছু। রূপম ইসলামের নেতৃত্বে ফসিলসের লিরিক্স ছিল একদম চাচা ছোলা, সরাসরি, আর তাদের সেই গ্রাঞ্জ সাউন্ডটা যেন সেই প্রজন্মের ভালোবাসা, কষ্ট, বিদ্রোহের কথাগুলো কোনো রকম রাগঢাক না করেই বলে দিত। আর ওদের আন্ডারগ্রাউন্ড গিগগুলো, ওগুলো তো নিছক কনসার্ট ছিল না, ছিল এক একটা কিংবদন্তি, যেখানে তরুণরা এক হতো, নিজেদের খুঁজে পেত।
আর এই তালিকাতেই ছিল লক্ষ্মী ছাড়া। ওদেরকে আমরা বলতেই পারি কাব্যিক শিল্পী বা পোয়েটিক ভার্চুওসো, কারণ ওদের গানের টেকনিক আর গভীর লিরিক্স দুটোই ছিল অবিশ্বাস্য পর্যায়ে। ওরা কি করেছিল জানেন? প্রোগ্রেসিভ রকের যে জটিল স্ট্রাকচার, তার সাথে বাংলা কবিতার যে আবেগ, সেটাকে দারুণভাবে মিশিয়ে দিয়েছিল। ওদের টেকনিক্যাল ব্রিলিয়েন্স ছিল দেখার মতো। আর ঠিক এই কারণে যারা একটু খাঁটি মিউজিক শুনতে ভালোবাসতেন বা যারা স্বপ্ন দেখতে ভালোবাসতেন, তাদের কাছে লক্ষ্মী ছাড়া ছিল একটা অন্য মাত্রার ব্যান্ড। তাহলে একবার যদি আমরা সংক্ষেপে দেখে নিই, ক্যাকটাস ছিল সাইকেডেলিক বিদ্রোহী, ফসেলস ছিল আন্ডারগ্রাউন্ডের কণ্ঠ, আর লক্ষ্মী ছাড়া ছিল সেই কাব্যিক শিল্পী। মানে প্রত্যেকেই কিন্তু বাংলার রকের দুনিয়ায় নিজেদের একটা আলাদা জোরালো ছাপ রেখে গেছে। আচ্ছা, ব্যান্ডগুলোর কথা তো অনেক হলো, এবার আসা যাক সেই গানগুলোর কথায়, যে গানগুলো শুধুমাত্র গান ছিল না, হয়ে উঠেছিল একটা গোটা প্রজন্মের অ্যানথেম। কেমন ছিল সেই প্রজন্মের বিদ্রোহের সুরটা? কি এমন কথা ছিল সেই গানগুলোতে যা আজও আমাদের স্মৃতিতে গেঁথে আছে? চলুন সেই সুরেই একবার ডুব দেওয়া যাক। তরুণ প্রজন্মের সেই সময়ের অ্যাংজাইটি বা হতাশার যদি কোনো অ্যানথেম থেকে থাকে, তবে সেটা হলো ক্যাকটাসের হলুদ পাখি। এটা নিছক একটা গান ছিল না, ছিল একটা আস্ত অনুভূতি। এই লাইনগুলো শুনুন। এই যে হলুদ পাখি বসে যা জামরুল গাছের ডালে, পড়তো ডাকাডাকি আমার শৈশবের সকালে। শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে হারিয়ে যাওয়ার শৈশব আর কঠিন বর্তমানের সেই টানাপোড়নের ছবিটা, নস্টালজিয়া আর যন্ত্রণা। কি অদ্ভুত একটা মিশ্রণ, তাই না? এটাই ছিল সেই সময়ের তরুণদের মনের আসল কথা। কিন্তু এই আন্দোলনটা শুধু হতাশা বা বিদ্রোহের ছিল না, এর মধ্যে ছিল গভীর কাব্যিক ভালোবাসাও। আর তার সেরা উদাহরণ, নীল রং ছিল ভীষণ প্রিয় গানটা। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সবকিছু নীলিয়ে দিও। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়? এই লাইনগুলোই বুঝিয়ে দেয় বাংলা রকের গভীরে কতটা আবেগ আর কবিতা লুকিয়েছিল। মানে বিদ্রোহের আগুনের পাশাপাশি এখানে ভালোবাসার একটা শান্ত নীল সমুদ্রও ছিল। তো সে বিপ্লবের আগুনটা কি এখন নিভে গেছে? একদমই না। তার উত্তরাধিকার আজও বেঁচে আছে, বহমান। চলুন দেখি কিভাবে সে ঐতিহ্যটা আজও আমাদের প্রভাবিত করে চলেছে। সবশেষে এটাই বলার, ৯০-এর দশক শুধু একটা দশক ছিল না, এটা ছিল ছন্দের এক বিপ্লব। আর বাংলার ব্যান্ডগুলো, ওরাই ছিল সেই বিপ্লবের হৃদস্পন্দন। ওদের তৈরি করা সেই সুর আজও বাংলার বাতাসে ভেসে বেড়ায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ৯০-এর দশকের সেই হৃদস্পন্দন আজকের বাংলা গানে কিভাবে প্রতিধ্বনিত হচ্ছে বলে মনে হয়? সেই বিদ্রোহের আগুন কি আজও একইভাবে জ্বলছে? উত্তরটা হয়তো লুকিয়ে আছে আজকের প্রজন্মের নতুন গানের মধ্যেই।